নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন সত্যজিৎ রায়ের উপন্যাস ফটিক চাঁদ। আজ চতুর্থ এবং অন্তিম পর্ব। ওরা দুজন এখন চিতপুরের একটা দোকানে বসে রুটি মাংস খাচ্ছে। ও জানে এরকম জায়গায় এসে ও কোনো দিন খায়নি। হারুনদার সঙ্গে না এলে হয়তো কোনো দিন আসতো না। হারুনদা এতক্ষণ ওকে জিজ্ঞেস করে করে সব জেনে নিয়েছে। স্কুল থেকে ফেরার সময় লোকগুলো কি করে ওকে রাস্তা থেকে ছিনিয়ে তুলে নিল তাও বলেছে। লাউডন স্ট্রিটে তোর বাড়িতে পথ চেনিয়ে নিয়ে যেতে পারবি? হারুন জিজ্ঞেস করল। ও তল্লাট আমার চেনা নেই। ও হেসে উঠল। আরে বাস, খুব সহজ। হুঁ। হারুন একটু ভাবল, তারপর বলল, আজ রাত করে যাওয়ার দরকার নেই। আর তোর চেহারাটাকেও একটু ফিরিয়ে নিতে হবে। চুলটা আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল পরিষ্কার প্যান্ট শার্ট পরে রেডি থাকবি। আমি সকাল সকাল এসে পড়ব। উপেন্দাকে এখন কিছু বলবার দরকার নেই, আমি পরে ম্যানেজ করব। ও এখনও কিছুই ভালো করে ভাবতে পারছে না। বাড়ি তো যেতেই হবে। বাবা আছে, ঠামা আছে, হরিনাথ বুড়ো চাকর আছে। হরিনাথ ওর সব কাজ করে দেয়। ও চায় না, তাও করে দেয়। ওর রাগ হয়, কিন্তু হরিনাথ বুড়ো বলে কিছু বলে না। তারপর স্কুল আছে, রামখেলাওয়ান দারোয়ান, মিস্টার শুকুল হেডমাস্টার, পিটি মাস্টার মিস্টার দত্ত, ওর ক্লাসের বন্ধুরা অঞ্জন, প্রীতম, রুসি, প্রদ্যোৎ, মনমোহন। একবার সেই চাঁদপাল ঘাট থেকে স্টিমার করে বোটানিক্সে পিকনিক। ওর হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, আর তক্ষুনি সেটা হারুনদাকে না বলে পারল না। আমাদের বাড়ির একতলায় একটা ঘর আছে, কেউ থাকে না হারুনদা। খালি একটা পুরনো আলমারি আর একটা পুরনো ভাঙা টেবিল রয়েছে। ওগুলো সরিয়ে দিলেই তুমি থাকতে পারবে। হারুন একবার আর চোখে ওর দিকে দেখে নিল। তারপর রুটির আধখানা ছিঁড়ে নিয়ে মুখে পুরে বলল, আমার বস্তির ঘরের মতো করে সাজিয়ে নিতে দেবে তোর বাবা? বাবার চেহারাটা মনে করে ও যে খুব ভরসা পেল তা নয়, কিন্তু তাহলে কি হয়, মানুষ তো বদলাতে পারে। তাই ও বলল, কেন দেবে না, নিশ্চয়ই দেবে। ভেরি গুড, বলল হারুন। তাহলে বলবো তোর বাবা খাঁটি আর্টিস্ট। খালিফ হারুনের খেয়ালগুলো আর্টিস্ট ছাড়া কেউ বুঝবে না। খবরের কাগজের সব কিছুই যে সবাই পড়ে বা দেখে তা নয়। বিশেষ করে সাঁতরাগাছির কাছে একটা বিশ্রী রেল দুর্ঘটনার খবর কাগজের সামনের পাতার অনেকখানি জুড়ে থাকায় অনেকেরই আর পিছনের পাতায় বিজ্ঞাপনটা চোখে পড়েনি। যাদের পড়েছে তারা সকলেই স্বীকার করল যে ব্যারিস্টার শরদিন্দু সান্যাল তাঁর হারানো ছেলেকে ফিরে পাওয়ার আশায় যে পুরস্কারটা ঘোষণা করেছেন সেটা তাঁর মতো ধনী লোকের পক্ষে বেশ মানানসই হয়েছে। 5,000 টাকা মুখের কথা নয়। উপেনবাবু বিজ্ঞাপনটা দেখেননি। হারুন নিয়মিত কাগজ না পড়লেও একবার অন্তত উল্টে পাল্টে দেখে সকালে সিংহী মশায়ের চায়ের কেবিনে বসে। আজ সেটা হয়ে ওঠেনি, কারণ তার সে মেজাজ ছিল না। ভোর 5:30টায় উঠে কোনো মতে এক কাপ চা খেয়ে সে 7টার মধ্যে পৌঁছে গেছে ফটিকের কাছে। এখন বোধহয় আর ফটিক বলাটা ঠিক নয়, কিন্তু হারুনের কাছে ওই নামটাই ওর নাম। নিখিল নয়, বাবলু নয়, এমনকি সান্যালও নয়। ওর নাম ফটিকচন্দ্র পাল। উপেনবাবু অবশ্যই একবার জিজ্ঞেস করেছিলেন ফটিককে কোথায় নিয়ে যাচ্ছে হারুন। তাতে হারুন বলল, একটু সাহেবপাড়ায় যাচ্ছি উপেনদা, ফিরে এসে সব বলবো। উপেনবাবু জানেন হারুনের মাথায় মাঝে মাঝে ছিট দেখা দেয়। তবে লোকটা ভালো, তাই ওকে আর কিছু না বলে কেষ্টর ছেলে সতুর দিকে ফিরে বললেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে হবে না, কাজ আছে, হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে। শরদিন্দু সান্যাল তাঁর ক্লার্ক রজনীবাবুকে বললেন,
আজকাল কাগজ আর ছাপা যা হয়েছে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। বাবলুর এমন সুন্দর ছবিটাকে এইভাবে ছেপেছে। আপনি এইটে দেখেছেন স্যার? বলে রজনীবাবু একটা ইংরেজি কাগজ মিস্টার সান্যালের দিকে এগিয়ে দিলেন। ওতে কিন্তু বাবলু বলে চিনতে অসুবিধা হয় না। শরদিন্দু সান্যালের সামনে ডাঁই করা খবরের কাগজ। রজনীবাবুকে বলাই ছিল উনি যেন আসার সময় কিনে আনেন। এমনিতে রজনীবাবু 8:30টায় আসেন। আজ তাড়াতাড়ি আসার কারণ, সান্যাল সাহেবের বিশ্বাস, কাগজে বিজ্ঞাপন দেখেই যত সব আজে বাজে লোক টাকার লোভে যেখান সেখান থেকে ছেলে ধরে এনে তাঁর সামনে হাজির করবে। তখন ব্যাপারটা যাতে বেসামাল না হয়ে পড়ে, তার জন্য সেজো ছেলে প্রীতিন আর বেয়ারা কিশোরীলাল ছাড়াও তিনি রজনীবাবু ও জুনিয়র ব্যারিস্টার তপন সরকারকে সকাল সকাল আসতে বলেছেন। সরকার এখনও আসেননি, আর প্রীতিনের এখনও ঘুম ভাঙেনি। সে রাত জেগে পরীক্ষার পড়া করেছে। আজই দুপুরে সে খড়গপুর ফিরে যাবে। বাইরে একটা ট্যাক্সি থামার আওয়াজ পেয়ে মিস্টার সান্যাল হাত থেকে কফির পেয়ালাটা নামিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই শুরু হলো। শুরুতেই যে শেষ, সেটা শরদিন্দু সান্যাল ভাবতে পারেননি। বাবা, এ কি? এ যে বাবলুর গলা। শরদিন্দু সান্যালের দৃষ্টি পর্দাওয়ালা বাইরের দরজাটার দিকে চলে গেল। তার ঠিক পরেই পর্দা ফাঁক করে বাবলু এসে ঢুকল ঘরে। কি ব্যাপার? কোথায় ছিলি একদিন? কে আনলো তোকে? এ কি, তোর চুলের কি দশা? প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করে গেলেন শরদিন্দু সান্যাল, এবং করেই একটা পরম স্বস্তির নিঃশ্বাস ফেলে তাঁর চেয়ারে গা এলিয়ে দিলেন, যেন উত্তরগুলো জানাটা বড় কথা নয়, ছেলে ফিরে এসেছে সেটাই বড়। তারপরেই তাঁর চোখ গেল বাবলুর পাশে পর্দার ফাঁক দিয়ে বাইরে বারান্দায় দাঁড়ানো লোকটার দিকে। আপনি ভেতরে আসুন, বললেন মিস্টার সান্যাল। যেই হোক না কেন ভিতরে ডাকতেই হবে, একটা পুরস্কারের ব্যাপার আছে তো। লোকটা দরজার দিকে এগিয়ে এলো। মিস্টার সান্যাল রজনীবাবুর দিকে ফিরে বললেন, দারোয়ানকে বলে দিন বাচ্চা ছেলে সঙ্গে করে কেউ এলে যেন ঢুকতে না দেয়। বলুন, যেন বলে দেয় যে ছেলে ফিরে এসেছে। রজনীবাবু হুকুম তামিল করতে চলে গেলেন। পর্দা ফাঁক হতেই মিস্টার সান্যাল দেখলেন যে লোকটা দরজার মুখে এসে দাঁড়িয়েছে। একে ভদ্রলোক বলা যায় কি? মিস্টার সান্যাল ভেবে স্থির করলেন, না, যায় না। শার্টটা সস্তা এবং ময়লা, পায়ের চটিটা ক্ষয়ে গেছে, সাদা সুতির প্যান্টটায় অজস্র ভাঁজ, আর ওরকম চুল আর ঝুলপি। অবশ্য না, ওগুলোকে অভদ্র বলা মুশকিল, কারণ তার নিজের সেজো ছেলে প্রীতীন্দ্রর চুল আর ঝুলপিও তো কতকটা ওই রকমই। ভেতরে এসো। হারুন চৌকাঠ পেরিয়ে এলো। কি নাম তোমার? ও হারুনদা বাবা, আর্টিস্ট, দারুণ খেলা দেখায়। শরদিন্দু সান্যাল তাঁর সদ্য ফিরে পাওয়া ছেলের দিকে একটু বিরক্তভাবেই চেয়ে বললেন, তুমি থামো বাবলু, ওকে বলতে দাও। তুমি বরং ওপরে যাও, ঠামাকে গিয়ে বলো তুমি ফিরে এসেছো, বড় কষ্ট পেয়েছেন এ কটা দিন। আর ছোটদাও আছে, ঘুমোচ্ছে, ওকে তুলে দাও গিয়ে। বাবলুর কিন্তু এত তাড়াতাড়ি যাবার ইচ্ছে নেই। হারুনদাকে ফেলে সে যাবে কি করে? ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বাবার চোখের আড়াল হয়ে দাঁড়িয়ে রইল বাবলু। ও হারুনদাকে দেখতে পাচ্ছে, ওর পিছন দিকটা। শরদিন্দু সান্যাল আবার লোকটার দিকে চাইলেন। শুনি তোমার ব্যাপার। ও খড়গপুর থেকে আমার সঙ্গে এসেছে। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিল, আমি টেনে তুলি, তারপর থেকে এখানেই ছিল। এখানে মানে? কলকাতায়, বেন্টিং স্ট্রিটে একটা চায়ের দোকানে। চায়ের দোকানে? মিস্টার সান্যালের চোখ কপালে উঠে গেছে। কি করছিল চায়ের দোকানে? কাজ করছিল স্যার। কাজ? কি কাজ? মিস্টার সান্যাল যেন নিজের কানকে বিশ্বাস করছেন না। হারুন বলল। মিস্টার সান্যালের মাথায় চুল প্রায় নেই বললেই চলে, থাকলে বোধহয় বেশ কয়েক গাছা ছিঁড়ে ফেলতেন। হোয়াট ইজ অল দিস? চেয়ার ছেড়ে চেঁচিয়ে উঠলেন মিস্টার সান্যাল। এ কি মগের মূল্য নাকি? ওকে দিয়ে চায়ের দোকানের বয়ের কাজ করিয়েছ? তোমার কাণ্ড জ্ঞান নেই? দেখে বুঝলে না ও ভদ্রলোকের ছেলে? বাবলু আর থাকতে পারল না। ও বারান্দা থেকে দৌড়ে এসে ঘরে ঢুকে বলল, আমার খুব ভালো লাগছিল কাজ করতে বাবা।
চুপ করো, গর্জন করে উঠলেন মিস্টার সান্যাল। তোমাকে বললাম না ওপরে যেতে। বাবলু আবার দরজার বাইরে চলে গেল। একদিন পরে বাড়িতে ফিরে এসে যে এরকম একটা ব্যাপার হবে সেটাও ভাবতেই পারেনি। হারুন এখনো শান্তভাবেই দাঁড়িয়ে আছে, আর শান্তভাবেই সে বলল, আমি যদি জানতুম ও কোন বাড়ির, তাহলে কি আর আমার কাছে রাখতুম স্যার? ও যে বলতে পারলে না, ওর কিছু মনে ছিল না, আর আজ কাগজে বেরোনো মাত্র সব মনে পড়ে গেল। মিস্টার সান্যাল যে হারুনের কথা মোটেই বিশ্বাস করছেন না সেটা তাঁর প্রশ্নের সুর থেকে পরিষ্কার বোঝা গেল। হারুন কথাটা শুনে একটু অবাক হল। কাগজের কথা কি বলছেন জানি না স্যার, ওর মনে পড়েছে কাল রাত্রিরে। কাল বাদলা ছিল তাই আর আনিনি, আজ নিয়ে এলুম, আপনার হাতে তুলে দিলুম, ব্যাস আমার ডিউটি ফিনিশ। তবে ওর মাথার একটা জায়গায় দেখবেন একটু ফোলা আছে, মাঝে মাঝে ব্যথা হয়, যদি ডাক্তার ফাক্তার দেখান, তাই জানিয়ে দিলুম। চলি রে ফটকে। হারুনদা চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে বাবলু ব্যাপারটা ভালো করে বোঝবার আগেই ওকে বাবা ডাকলেন। বাবলু, একবার এদিকে এসো। ও এলো, টেবিলের দিকে এগিয়ে গেল। শরদিন্দু সান্যাল ছেলের মাথার দিকে হাত বাড়ালেন। কোথায় ফোলা রে? বাবলু দেখালো। সত্যি ফোলাটা এখনো পুরোপুরি যায়নি, পাছে ব্যথা লাগে, তাই মিস্টার সান্যাল আর সেখানে হাত দিলেন না। খুব কষ্ট হয়েছে এ কদিন? ও মাথা নাড়ল। না, হয়নি। ওপরে যাও, হরিনাথকে বলো গরম জলে বেশ করে চান করিয়ে দেবে। আজ তোমার ছুটি, আজ ডাক্তারবাবু এসে তোমাকে দেখবেন। যদি বলেন যে ঠিক আছে, তাহলে কাল থেকে তুমি আবার স্কুলে যাবে। এবার থেকে রোজ গাড়িতে যাও। ও চলে গেল। মিস্টার সান্যাল সামনে টেবিলের উপর থেকে খবরের কাগজের স্তূপটা হাতের একটা বিরক্ত ঝাঁটে একপাশে সরিয়ে দিয়ে বললেন, চায়ের দোকান? হো! তারপর রজনীবাবুর দিকে ফিরে বললেন, চায়ের দোকান ভাবতে পারো? রজনীবাবু কেবল একটা কথাই ভাবছিলেন, যদিও সেটা তাঁর মনিবকে বলা যায় না, কারণ কথাটা তাঁর সম্পর্কেই। তিনি ভাবছিলেন যে লোকটা বাবলুকে ফেরত দিয়ে গেল, তার খবরের কাগজ না দেখার সুযোগটা নিয়ে মিস্টার সান্যাল তাকে পুরস্কার থেকে বঞ্চিত করে কাজটা বোধহয় ভালো করলেন না। ঘণ্টাখানেক পরে মিস্টার সান্যাল দারোগা মিস্টার চন্দর কাছ থেকে একটা ফোন পেলেন। আপনার বিজ্ঞাপনের কোনো ফল পেলেন? জিজ্ঞেস করলেন দারোগা সাহেব। উত্তরে মিস্টার সান্যাল যা বললেন তাতে তিনি খুশি তো হলেনই, সঙ্গে সঙ্গে অবাকও হলেন রীতিমতো। বললেন, আশ্চর্য ব্যাপার স্যার, একটা সময় আসে যখন মনে হয় এগোবার বুঝি আর রাস্তা নেই, আবার তারপরেই হঠাৎ দেখবেন ম্যাজিকের মতো সব রাস্তা খুলে গেছে। আপনার ছেলেও ফিরল, আর তার সঙ্গে সঙ্গে সেই গ্যাংয়ের 2টি লোকও অ্যারেস্ট হয়ে গেল। সে কি? বললেন মিস্টার সান্যাল। কি করে হলো? একটা লোক ফোন করে তাদের ডেরার হদিশ দিয়ে দেয়। আধ ঘন্টাও হয়নি, ওদের ঘুম থেকে তুলে ধরে আনা হয়েছে। থানায় এসে ঘুম ছুটে গেছে, পুরো ব্যাপারটা স্বীকার করেছে। এই টেলিফোনের 10 মিনিটের মধ্যে বাবলু চুরির পুরো ব্যাপারটা শরদিন্দু সান্যালের মন থেকে সম্পূর্ণ মুছে গেল। বাবলুর ঠাকুরমা তাঁর নাতিকে ফিরে পেয়ে কিছুক্ষণ তাকে জড়িয়ে ধরে ধন আমার মানিক আমার বলে পিঠে মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর ব্যথার জায়গাগুলোতে নতুন করে ব্যথা লাগিয়ে দিয়ে আবার চলে গেলেন তাঁর পুজোর ঘরে। গোপালই তাঁর নাতিকে ফিরিয়ে দিয়েছেন। গোপালের উপর তাঁর ভক্তি 3 গুণ বেড়ে গেছে। বাবলু নতুন করে বুঝেছে যে ঠাম্মার পুজোর ঘণ্টা ওর নিজের ঘর থেকে শোনা গেলেও আসলে ঠাম্মা থাকেন অনেক দূরে। ছোড়দা 2:30-টের সময় খড়গপুর চলে গেল। সে বলল, ভাবতে পারিস তুই রয়েছিস খড়গপুরে, নিজের নাম বাপের নাম সব ভুলে রাস্তায় ফ্যাফ্যা করে বেড়াচ্ছিস, আর আমিও রয়েছি সেই একই শহরে মাইলখানেকের মধ্যে, অথচ কিছুই জানতে পারলাম না। স্কাউন্ড্রেল দুটোকে হাতের কাছে পেলে স্রেফ একটি করে কারাটে চপ, ব্যাস ওদেরও বাপের নাম ভুলিয়ে দেওয়া যেত। যাক, তোকে হোম টাস্ক দিচ্ছি, যা ঘটলো তা বেশ গুছিয়ে লিখে ফেলতো ইংরেজিতে। তুই তো এসে টেসে বেশ ভালো লিখতিস, লিখে ফেল, নেক্সট টাইম এসে দেখব। এ বাড়িতে বাবলুর নতুন করে দেখার কিছুই নেই।
সবই ওর জানা, ওর দেখা। প্রতিটি ঘর, প্রতিটি বারান্দা, প্রতিটি সিঁড়ির ধাপ। ওর নিজের ঘরে দেওয়ালের উপর দিকে একটা জায়গায় ড্যাম্প লেগে নকশা ফুটে উঠেছিল, যেটা দেখতে ঠিক যেন আফ্রিকার ম্যাপ। বাবলুর সেটা সম্বন্ধে একটা কৌতূহল ছিল। এবার ফিরে এসে ঘরে গিয়েই দাগটার দিকে চেয়ে দেখল সেটা বেড়ে ছড়িয়ে অনেকটা উত্তর আমেরিকার মতো হয়ে গেছে। 3:30 সময় গোলগাল নাদুস নুদুস ডক্টর বোস এলেন। বাবলু দেখেছে তার যখন 104 জ্বর হয়েছে তখনও ডাক্তারবাবুর মুখে হাসি। ছোড়দা একবার বলেছিল ওর মুখের মাসলগুলোই নাকি ওই রকম, তাই হাসতে না চাইলেও মুখ হাসি হাসি দেখায়। হরিনাথ ডাক্তারবাবুর ব্যাগ বয়ে নিয়ে এলো। সঙ্গে রজনী কাকুও ছিলেন, আর চৌকাঠের বাইরে পর্দা ফাঁক করে পুরু চশমার ভিতর দিয়ে দেখছিল ঠামা। বাবা তখনও কোর্ট থেকে ফেরেনি। ডাক্তারবাবু ঘরে ঢুকেই বললেন, তোমার দাম কত জানো তো বাবলু বাবু? 5টা তুমি হলেই একটা অ্যাম্বাসাডার হয়ে যায়। বাবলু তখন কথাটার মানে বুঝতে পারেনি। বুঝল যখন ডাক্তারবাবু পরীক্ষা টরীক্ষা শেষ করে তার পিঠে একটা চাপড় মেরে রজনী কাকুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, ভাগ্যবান পুরুষটি কে মশাই? 5,000 ইজ নো জোক। আর রজনীবাবু গলা খাঁকরিয়ে, ওটা লোকটির নামটা বলে থেমে গেলেন। ডাক্তার বোস আর ব্যাপারটা না ঘাঁটিয়ে, ওয়েল বাবলুবাবু, একদিন এসে তোমার গপ্প শোনা যাবে, কেমন, বলে চলে গেলেন। আর হরিনাথ আর রজনী কাকুও ওর পিছন পিছন বেরিয়ে গেল। বাবলু বুঝতে পারল বাবা হারুনদাকে ফাঁকি দিয়েছেন। ও আজকাল মাঝে মাঝে খবরের কাগজ দেখে, খেলার খবর দেখে, কোথায় কি সিনেমা হচ্ছে দেখে। ও জানে কাগজে মাঝে মাঝে নিরুদ্দেশের খবর বেরোয়, তাতে যে হারিয়েছে তার ছবি থাকে আর পুরস্কারের কথা থাকে। বাবাও কি বিজ্ঞাপন দিয়েছিলেন নাকি? বাবলু নিচে গেল। বাবার আপিস ঘরে থাকে খবরের কাগজ। গিয়ে দেখল 10টা খবরের কাগজে 5 রকম ভাষায় ওর সেই সিঞ্চল লেকের ধারে ছোড়দার তোলা ছবিটা দিয়ে বিজ্ঞাপনটা বেরিয়েছে। হারানো ছেলে নিখিল, ডাকনাম বাবলু, সান্যালের সন্ধান দিতে পারলে 5,000 টাকা পুরস্কার। হারুনদা কাগজ পড়েনি, তাই হারুনদা টাকা চায়নি। এই টাকা হারুনদার পাওনা, না চাইলেও পাওয়া উচিত ছিল, বাবার দেওয়া উচিত ছিল। বাবা দেননি। বাবলুর মনটা এত ভারী হয়ে গেল যে সে কিছুক্ষণের জন্য বাগানে গিয়ে পেয়ারা গাছটার তলায় চুপ করে বসে রইল। বাবা হারুনদাকে ফাঁকি দিয়েছেন। টাকাটা পেলে হারুনদা নতুন খেলার জন্য নতুন জিনিস কিনতে পারত, ছোট ঘর ছেড়ে আর একটু বড় ঘরে গিয়ে থাকতে পারত, হয়তো অনেক দিনের জন্য নিশ্চিন্ত হয়ে যেতে পারত, দিব্যি খেয়ে পরে হেসে খেলে গান গেয়ে কাটাতে পারত। হয়তো ও এতক্ষণে কাগজ পড়ে বিজ্ঞাপনটা দেখে ফেলেছে, আর দেখে না জানি কি ভাবছে। বাবলু বাগান থেকে বেরিয়ে এলো। ওই যে বৈঠকখানা, প্রকাণ্ড বৈঠকখানা, চারদিকে ছড়ানো সোফা, টেবিল, বইয়ের আলমারি, মূর্তি, ছবি, ফুলদানি। কোনোটাতেই এমন রং নেই যাতে মনটা খুশি হয়। সোফার ঢাকনাগুলো ময়লা হয়ে গেছে, নকশাগুলো প্রায় বোঝাই যায় না। কেউ বদলায়নি, তাই এই দশা। দিদি থাকলে খেয়াল করে বদলে দিত, এখন কেউ করে না। বাবলু বেশ কিছুক্ষণ একা একটা সোফায় পা তুলে বসে রইল। দেওয়ালের ঘড়িটায় ঢং ঢং করে 4টে বাজল। পাশের বাড়ি থেকে ডিউক কুকুরটা একবার ঘেউ করে উঠল। বোধহয় বারান্দা থেকে কোনো রাস্তার কুকুরকে দেখেছে। হারুনদা সেদিন ওকে বলেছিল রাস্তার কুকুর। বাবলুর মনে হলো সেটা হলে তাও ভালো ছিল। 4:30 সময় হরিনাথ চায়ের জন্য বাবলুর খোঁজ করে বুঝতে পারল খোকাবাবু বাড়ি নেই। তাতে হরিনাথের খুব বেশি ভাবনা হলো না, কারণ 3টে বাড়ি পরেই বাবলুর বন্ধু থাকে। একদিন পরে বাড়ি ফিরে খোকাবাবু নিশ্চয়ই তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, একটু পরেই ফিরে আসবে। বাবলু তার বন্ধুর বাড়ি গিয়েছিল ঠিকই, কিন্তু হরিনাথ যার কথা ভাবছে সে বন্ধু নয়। দারোয়ানের চোখ এড়িয়ে বাগানের পিছনের পাঁচিল টপকে
বাড়ি থেকে বেরিয়ে বাবলু লাউডন স্ট্রিট, পার্ক স্ট্রিট দিয়ে লোয়ার সার্কুলার রোড পেরিয়ে শেষটায় সিআইটি রোডে পৌঁছে একে ওকে জিজ্ঞেস করে ঠিক হাজির হয়েছিল সেই ব্রিজটাতে। তারপর সিঁড়ি দিয়ে নেমে ডান দিক বাঁ দিক হিসেব রেখে টিউব কলের ধারে মেয়েদের ভিড় পেরিয়ে একটু যেতেই কয়েকটি ছেলে তাকে দেখে বলল, হারুনদা নেই, হারুনদা চলে গেছে। বাবলু চোখে অন্ধকার দেখল। কোথায় চলে গেছে? সে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। এবার একজন লুঙ্গি পরা বুড়ো একটা ঝুরঝুরে বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, হারুনকে খুঁজছ খোকা? সে আজ মাদ্রাজে যাবে বলে ট্রেন ধরতে গেছে। সার্কাস কোম্পানি তাকে ডেকে পাঠিয়েছে। হাওড়া যাবার জন্য 10 নম্বর বাস ধরতে হবে, সেটা বস্তির কয়েকজন ছেলেই বাবলুকে বলে ওকে ট্রেন লাইন পেরিয়ে একেবারে বাস স্টপে নিয়ে গিয়ে হাজির করল। উপেনবাবুর দেওয়া আগাম টাকাটা বাবলু সবসময়ই তার প্যান্টের পকেটে রাখত। তার থেকেই বাস ভাড়া আর হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট হয়ে গেল। হারুনদার গাড়ি ছেড়ে দেয়নি তো? মাদ্রাজের গাড়ি কোন প্ল্যাটফর্মে? মাদ্রাজের গাড়ি 7 নম্বর খোকা, ওই যে ওই দিকে, ওই দেখো নম্বর। লম্বা ট্রেনটা দাঁড়িয়ে দম নিচ্ছে লম্বা পাড়ি দেবে বলে। সন্ধ্যা হয়ে আসছে। বাবলু এদিক ওদিক দেখতে দেখতে হাঁপাতে হাঁপাতে এগিয়ে চলল। থার্ড ক্লাস, থার্ড ক্লাস, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস। লোকজন মাল, কুলি, বাক্স, প্যাঁটরা, হোল্ডল, পুঁটলি সব ডিঙিয়ে পাশ কাটিয়ে কুনি দিয়ে ঠেলে সরিয়ে একটা জায়গায় এসে বাবলু থমকে দাঁড়িয়ে গেল। একটা চায়ের দোকানের পাশে লোকে ভিড় করেছে। তাদের মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে 3টে চায়ের কাপ শূন্যে লাফ মারছে, আর লোকগুলো হো হো করে উঠছে, হাততালি দিচ্ছে। গাড়ি ছাড়তে কিছু দেরি, তাই হারুনদা খেলা দেখাচ্ছে। বাবলু ভিড় ঠেলে হারুনদার সামনে গিয়ে দাঁড়ালো। এগি, তুই এখানে? হাততালির জন্য হারুনদাকে বেশ চেঁচিয়ে বলতে হলো কথাটা। তারপর কাপ 3টে দোকানদারের হাতে তুলে দিয়ে হারুন আবার বাবলুর দিকে ফিরল। আমার ওখানে গেছলি বুঝি? ওরা বলে দিল আমি নেই। ও কিছু বলছে না দেখে হারুনই বলে চলল, সেদিন তোকে মাদ্রাজের সেই ভেঙ্কটেশের চিঠিটার কথা বলেছিলাম না? ভেবে দেখলাম মৌকাটা ছাড়া উচিত হবে না। ওখানে চোখ বেঁধে 1 চাকার সাইকেল চালাতে চালাতে জাগলিং দেখাতে হবে। কমসে কম মাসখানেক প্র্যাকটিস লাগবে, তাই একটু আগে যাওয়া ভালো। ও টাকাটার কথা বলতে গিয়েও পারল না। হারুনদা একটা নতুন সুযোগ পেয়েছে, হয়তো অনেক বেশি রোজগার করবে, আর ওকে দেখেও মনে হচ্ছে ও ফুর্তিতে আছে। যদি টাকাটার কথা বললে ওর মন খারাপ হয়ে যায়। ওর নিজের মন খারাপের কথাটাও বলতে হলো না, কারণ হারুনদা বুঝে ফেলেছে। বাড়ি ভাল লাগছে না তো? না হারুনদা। ফটকেটা জ্বালাচ্ছে তাই তো? বলছে উপেনদার দোকানে স্কুল করতে হতো না, কত রকম লোক দেখা যেত, হারুনদা কত রকম খেলা দেখাতো, কলকাতার রাস্তা দিয়ে কেমন হেঁটে বেড়াতাম দুজনে, তাই তো? সব ঠিক বলেছে হারুনদা। ও মাথা নেড়ে হ্যাঁ বলল। হারুন বলল, ফটকেটাকে একটু ধমক না দিলে ও তোকে লেখাপড়া করতে দেবে না। সেটা কোনো কাজের কথা নয়। কত আফসোস হয় আমার জানিস আরও পড়িনি বলে। তাও তো তুমি এত ভালো খেলা দেখাও, তুমি তো আর্টিস্ট। আর্টিস্ট কি শুধু একরকম হয়? তোদের বাড়ির মতো বাড়িতে থেকে কি আর্টিস্ট হওয়া যায় না? লেখাপড়া করে আর্টিস্ট হয় না? শুধু বলের খেলাতেই কি আর্টিস্ট? বলের খেলা, রঙের খেলা, কথার খেলা, সুরের খেলা, কত রকম খেলা আর কত রকম আর্টিস্ট হয় জানিস? যখন বড় হবি তখন জানতে পারবি কোন খেলাটা কি স্টাইলে খেলতে হবে তোকে। তখন তুই। ও আর পারল না, গার্ড হুইসেল দিয়ে দিয়েছে। ওকে বলতেই হবে কথাটা। ও হারুনদার কথার উপরেই চিৎকার করে বলল, বাবা তোমায় টাকা দেয়নি হারুনদা, 5,000 টাকা, তুমি না নিয়েই চলে যাবে। হারুন ওর কামরার পাদানিতে উঠে সামনের দিকে ঝুঁকে হেসে বলল, তোর ছবিটা ওরকম হয়েছে কেন? মনে হচ্ছে খোকসের চা। হারুনদা জানে, ও কাগজ দেখেছে। ট্রেনের ভোঁ বেজে উঠল। ও হারুনদার কামরার দরজার দিকে এগিয়ে গেল। হারুন বলল, তোর বাবাকে বলিস হারুনদা বলেছে ওর ছেলেকে ফেরত দিয়ে 5,000 টাকা নিতে আমার আপত্তি ছিল না, কিন্তু ভাইকে বিক্রি করে কেউ টাকা নেয়? গাড়ি ছেড়ে দিল। ও কিছু ভাবতে পারছে না। ও শুনছে হারুনদা চেঁচিয়ে বলছে, গ্রেট ডায়মন্ড সার্কাস, এলে দেখতে যাস, 1 চাকার সাইকেলে চোখ বেঁধে বলের খেলা। এখানে আসবে হারুনদা? ও ট্রেনের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে। বেশিক্ষণ পারবে না।
আসতেই হবে। সার্কাসের কদর কলকাতায় সবচেয়ে বেশি, দেশের সব শহরের মধ্যে। হারুন্দা হাত নাড়ছে। হারুন্দা দূরে চলে যাচ্ছে। হারুন্দা মিলিয়ে গেল। ট্রেন চলে গেল। ওই যে সবুজ গোল আলো, ওটাকে বলে সিগন্যাল। বাবলু এখন জানে ওর মানে লাইন ক্লিয়ার। হাতের আস্তিন দিয়ে চোখ মুছে বাবলু বাড়ির দিকে পা বাড়ালো। দুটো কাঠের বল ওর পকেটে, আর একটা মানুষ যাকে ও খুব ভালো করে চেনে, যাকে দিয়ে ওর অনেক কাজ হবে, তাকে ও মনের এক কোণায় পুরে রেখে দেবে। তার নাম শ্রী ফটিক চন্দ্র পাল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।